প্রিয় ও স্নেহের 2024 সালের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2024 সালের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 15 আর সময় তোমাদের থাকবে 30 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, প্রাণ ভরিয়ে, চন্দ্রগুপ্ত, বনভোজনের ব্যাপার, সবুজ জামা, চিঠি, পরবাসী, পথ চলতি একটি চড়ুই পাখি। আর ব্যাকরণ মনে থাকবে ধ্বনি পরিবর্তনের কারণ ও ধারা, বাক্যের ভাব ও রূপান্তর। এই বিষয়গুলোই তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা 2024 সালের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের থেকে প্রশ্ন দিয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি ভারতীয়দের, আরবদের, মুরদের না ফিনিশিয়ানদের তুলনায় উত্তর হবে আরবদের। পরের প্রশ্ন, কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পার্সি, পশতু, ফরাসি না ইরানি, উত্তর হবে পশতু। দুই থেকে খুব সংক্ষেপে নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল টেনিদা, হাবুল, প্যালা এবং ক্যাবলা এই চারজনের মধ্যে। পরের প্রশ্ন, একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই কেন? তো লিখবে পথ চলতি, এটা পথ চলতি হবে। পথ চলতি নামাঙ্কিত গল্পে একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় না থাকার কারণ হলো ট্রেনের সেই অংশটি ছিল কাবুলিওয়ালাদের দখলে। প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে, উত্তর লিখবে আলোচ্য এই উক্তিটির বক্তা হলেন ভারতীয় রাজা পুরু, তিনি নির্ভীক একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হইয়া গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? লিখবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। পথ ভুল করে শত্রুপক্ষ আরব সেনাপতির দ্বারে উপস্থিত হয়েছিলেন ক্লান্ত, শ্রান্ত ও ক্ষুধার্ত মূর সেনাপতি। ইচ্ছা করলেই সেই সময় আরব সেনাপতি তাকে হত্যা করতে পারতেন। তিনি তা না করে অতিথি হিসাবে আহার ও আশ্রয়ের ব্যবস্থা করেন। অতঃপর বন্ধুভাবে তার সঙ্গে গল্প শুরু করেন। উভয়েই নিজ পূর্বপুরুষগণের সাহস, পরাক্রম ও যুদ্ধ কৌশলের কাহিনী বলতে থাকেন। বিদ্যাসাগর লিখেছেন, তাহারা পরস্পর স্বীয় ও স্বীয় পূর্বপুরুষদিগের সাহস, পরাক্রম, সংগ্রাম, কৌশল প্রভৃতি পরিচয় প্রদান করিতে লাগিলেন। প্যারা চেঞ্জ করবে, কথা প্রসঙ্গে আরব সেনাপতি জানতে পারেন যে আশ্রিত মূর সেনাপতি হলেন তার পিতার হত্যাকারী। এই নিদারুণ সংবাদে তার মনে প্রবল আক্রোশ জন্মায়, কিন্তু অতিথি বাৎসল্যের অক্ষমতায় অন্তরে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তার প্রভাবেই তার মুখ বিবর্ণ হয়ে ওঠে। পড়েছে, প্যালার রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা করো। প্যালা রাজহাঁসের ডিম সংগ্রহের জন্য ভন্টাদের বাড়িতে যায়। কাঠের বাক্সে রাজহাঁসের সার সার খুপড়িগুলি বিশ্রী, ময়লা ও ততোধিক দুর্গন্ধে প্যালার অবস্থা শোচনীয় হয়ে ওঠে। এসব সহ্য করেও ডিমের লোভে যেই সে খুপড়িতে হাত বাড়ায়, অমনি একটা রাজহাঁস তার হাতে মোক্ষম এক কামড় বসায়। শেষে রক্তাক্ত অবস্থায় দৌড়ে সে প্রাণ বাঁচায়। শেষে গাঁটের পয়সা খরচ করে গোটা কয়েক মাদ্রাজ ডিম কিনে ব্যাপারটি ম্যানেজ করতে হয়। প্রশ্ন, মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ করতে লিখবে পোনা মাছের কালিয়া রাধার কথা ছিল প্যালার। অনভিজ্ঞতার কারণে কাঁচা তেলে মাছ দিয়ে ফেলায় মাছগুলি তালগোল পাকিয়ে হালুয়ার মতো হয়ে যায়, যার ফলে ক্যাবলা আদালতে পেয়াদার মতো ঘোষণা করে মাছের কালিয়ার 3টে বেজে গেল, অর্থাৎ মাছের কালিয়া খাওয়ার আশাটুকু বাস্তবায়িত হয়নি। চারিদিকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটি তার মানসী, সোনাতরী, ক্ষণিক না পূরবী কাব্যগ্রন্থের অন্তর্গত, তবে ক্ষণিক। প্রশ্ন, তোতায় সবুজ জামা পরতে চায় কারণ তাকে দেখে সবাই গাছ মনে করবে, তার গায়ে প্রজাপতি বসবে, তাকে দেখে বন্ধুরা ঈর্ষা করবে, সে লোককে হাসাবে বলে, উত্তর হবে তার গায়ে প্রজাপতি বসবে। 5 থেকে রয়েছে খুব সংক্ষেপে নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম,
সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। কবি মনে করেন জীবনের নানা প্রতিকূলতা উপস্থিত হতে পারে, কিন্তু সেই অবস্থার সঙ্গে মোকাবিলা করা বাঞ্ছনীয়। বিপক্ষের সঙ্গে কোনো মতান্তর বা বিবাদ না করে নিজের পথে চলাই ভালো। নেক্সট কোশ্চেন, 2 ঘন্টা সময় একসঙ্গে ফাঁক পাবে কখন শুনি? ফাঁক না পাওয়ার কারণ কত লিখবে? নলিনী দাস প্রণীত নিখিলবঙ্গ কবিতা সংঘ নামাঙ্কিত গদ্যে বুলু জানিয়েছে, সকালে পড়া, বিকালে খেলা, সন্ধ্যায় আবার পড়া, তারপর খাওয়া আর ঘুম, এই সব কাজ করার পর 2 ঘন্টা সময় একসঙ্গে পাওয়া কঠিন। কোলের ওপর নেমে আসবে, কার কোলের ওপর কি নেমে আসবে? কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা কবিতায় তোতাইবাবুর কোলের ওপর নেমে আসবে 1টা 2টো 3টে লাল নীল ফুল। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও যে কোনো একটি, প্রশ্নের মান 2। প্রথম, দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না। এই পংক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন? এই রকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায়? উত্তরের প্রথমাংশ রবীন্দ্রনাথ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সবুজ জামা কবিতা থেকে সংকলিত হয়েছে আলোচ্য অংশটি। গাছটা যেমন সবুজ আচ্ছাদনে আবৃত থাকে, তেমনি তোতায়ও সবুজ জামা পরতে চায়। গাছের মতো সেও এক পায়ে দাঁড়িয়ে থাকতে চায়, কিন্তু এমন অকল্পনীয় বিষয় মেনে নিতে চায় না তোতায়ের দাদু। আসলে প্রবীণ মানুষেরা দীর্ঘদিনের অভিজ্ঞতায় বাস্তবের কাঠিন্য ও জটিলতার প্রকৃত রূপটি সম্পর্কে সচেতন। তোতাইবাবুর সহজ সরল শিশু হৃদয় এত কিছু বোঝে না, তাই চশমাধারী দাদুই কর্মতৎপরহীন মানসিকতা তার মনের বিস্ময় ও সংশয় জাগায়। শিশুপ্রাণের এই বিস্ময় ও সংশয়ের ভাবটি পরিস্ফুটিত করবার জন্যই কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় আলোচ্য পংক্তির মধ্যে যেন অব্যয়টি ব্যবহার করেছেন। উত্তরের দ্বিতীয়াংশ যেন হলো সংশয়বাচক অব্যয়। এরকম অব্যয় হলো হয়তো, বুঝি। পরে হচ্ছে কৌতূহল, 2 চোখ মেলে অবাক দৃষ্টি দেখে, চড়ুই পাখির চোখ কৌতূহলী কেন, তার চোখে কবির সংসারের কোন চালচিত্র ধরা পড়ে? উত্তরের প্রথমাংশ সুবিখ্যাত কবি ও গল্পকার তারাপদ রায় প্রণীত একটি চড়ুই পাখি নামাঙ্কিত কবিতায় দেখা যায়, কবির শান্ত নিরাপদ ঘরের দখল নেয় একটি চতুর চড়ুই পাখি। সন্ধ্যা যখন কালো রঙের ওড়না গায়ে দিয়ে নেমে আসে, তখন চড়ুই বিভিন্ন জায়গা থেকে খড়কুটো সংগ্রহ করে তার সুখের বাসায় ফিরে আসে। কখনো আনন্দে হাইপেন আহ্লাদে সে কিচিমিচি শব্দে গান ধরে। কবির ঘরের বই, হাইপেন খাতা, ফুলদানি সব কিছুতে অধিকার আরোপ করে। প্রায় চেঞ্জ করে লিখবে পাখিটির কৌতূহলের কারণ। তার মনে হয় এই অনাবশ্যক মানুষটা কেন একাকী এই নির্জন ঘরে বসে থাকে, অর্থাৎ জনমানব শূন্য ঘরটিকে নিজের আশ্রয়স্থল ভেবে নিয়ে কবির কাছাকাছি এসে কৌতূহলী চোখে ভাবে, এসব আমারই হবে। পাখির দৃশ্য স্বাভাবিক, আসলে কবির কল্পনায় তা হয়ে উঠেছে কৌতূহলী। এর কারণ পাখিটি কবির কল্পনায় প্রাণবন্ত সত্তা লাভ করেছে। উত্তরের দ্বিতীয়াংশ কবি তারাপদ রায় তার কবিতায় বা কবি কল্পনায় দেখেছেন চতুর চড়ুই পাখিটি কৌতূহলী 2টি চোখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কবির ঘরের সমস্ত জিনিসপত্রের দিকে। তার চোখে ধরা পড়ে কবির সংসারের নানা চালচিত্র, যেমন কবির ঘর, ঘরের জানলা, হাইপেন দরজা, কবির টেবিলে থাকা বইপত্র, কবির টেবিলে শোভিত হওয়া ফুলদানি, এইসব জিনিস সে স্ত্রীর প্রত্যয় দেখে এবং সেই সঙ্গে সমস্ত কিছুর মালিকানা লাভের স্বপ্ন দেখে। আমাকেই দেবেন বিধাতা। প্রশ্ন, ময়ূর মরেছে পণ্যে, এই কথার অন্তর্নিহিত অর্থ কী? উত্তর লিখবে 20 শতকের অন্যতম সংবেদনশীল কবি বিষ্ণুদেব প্রণীত পরবাসী নামাঙ্কিত কবিতায় কবি মানুষের অফুরান লোভ, হাইপেন লালসা, হাইপেন জিজ্ঞাসার পরিচয় দিয়েছেন। ময়ূরের সৌন্দর্য অপূর্ব, তাকে দেখলে মায়া হয়, ভালো লাগার এক অনুভূতি মনের মধ্যে জন্ম নেয়, অথচ সেই সৌন্দর্যের প্রতীক ময়ূরকে মানুষ অবলীলায় হত্যা করে পণ্যের মতো বিক্রি করা হয়েছে। এখানে ময়ূরকে ব্যবসায়িক পণ্যে পরিণত করায় ব্যথিত কবি এই মন্তব্য করেছেন। সাথে তাকে রয়েছে খুব সংক্ষেপে নিচে যে কোনো 2টি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। প্রথম, কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কানখাড়া সত্যিকারের খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। আলকুশি গুঁতো লিখবে আলকুশি এক ধরনের উজ্জ্বল রঙের ফলের গাছ, এর ফল হাতে লাগলে হাত চুলকায়।
অপু বসে বসে খাতায় কী লেখে? উত্তর লিখবে, অপু বসে বসে খাতায় রাজপুত্র রাজকুমারীকে নিয়ে নাটকের নাম লেখে। অপুর টিনের বাক্সতে কী কী বই ছিল? দেখবে অপুর টিনের বাক্সতে একটা নিত্যকর্ম পদ্ধতি, একটা পুরনো প্রাকৃতিক ভূগোল, শুভঙ্করী, পাতাছেঁড়া, বীরঙ্গনা কাব্য ও কাশিদাসী মহাভারত ছিল। 8 দাগে রয়েছে নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক বিকল্পটিকে বেছে নাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, মূল সেনাপতি শব্দের দল সংখ্যা 2, 3, 5, 6। উত্তর হবে 5। প্রশ্ন, ব্যাকরণে দল শব্দটির অর্থ অক্ষর, পাপড়ি, জনতা, বর্ণ সমষ্টি। ব্যাকরণের দল শব্দটির অর্থ হলো অক্ষর। প্রশ্ন, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, বাক্যটিতে মোট দল সংখ্যা হলো 4টি, 7টি, 9টি না 10টি? উত্তর হবে, আমি অষ্টম শ্রেণীতে পড়ি, বাক্যটিতে মোট দল সংখ্যা হলো 9টি। 9 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, দল কাকে বলে? উত্তর লিখবে, বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা একটি ঝোঁকে কোনো শব্দের যতটুকু অংশ উচ্চারণ করা যায় সেই উচ্চারিত অংশটুকে দল বলে। দলের শ্রেণীবিভাগগুলি নির্দেশ করো। বাংলা ভাষায় দল 2 প্রকার, যথা মুক্তদল ও রুদ্ধদল। স্বরাগম বলতে কী বোঝো? শব্দের আগে, মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণের সুবিধার জন্য সেই যুক্ত ব্যঞ্জনের মধ্যে স্বরধ্বনির আগমনকে স্বরাগম বলে। যেমন স্কুল থেকে স্কুল। মধ্য স্বরাগমের একটি দৃষ্টান্ত উল্লেখ করো। মধ্য স্বরাগমের একটি দৃষ্টান্ত হলো ভক্তি থেকে ভক্তি। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে দেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।